দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিস্ময়কর সফলতা। দক্ষিণ এশিয়ার উচিত তার উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশকে গুরুত্ব দেওয়া। ব্লুমবার্গে বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অর্থনীতিবিদ। একসময় বাংলাদেশ ছিল ভারত ও পাকিস্তানের চেয়ে দরিদ্র, কিন্তু এখন বিস্ময়কর সফলতা অর্জন করেছে বাংলাদেশ। ফলে এই দেশটির কাছ থেকে শিক্ষা নেয়ার অনেক কিছু আছে ভারত ও পাকিস্তানের। অনলাইন ব্লুমবার্গে প্রকাশিত সাউথ এশিয়া শুড পে অ্যাটেনশন টু ইটস স্ট্যান্ড আউট স্টার শীর্ষক প্রতিবেদনে এইসব কথা লিখেছেন মিহির শর্মা। এতে তিনি আরও লিখেছেন, অর্ধ শতাব্দী আগে 1971 সালের মার্চে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধনী ও অধিক শক্তিধর পাকিস্তানের কাছ থেকে নিজের দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধ আর দুর্ভিক্ষের মধ্য দিয়ে জন্ম হয়েছে এই দেশটির। লাখ লাখ মানুষ পালিয়ে ভারতে গিয়েছিলেন অথবা পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে। পাকিস্তানি সেনাবাহিনীকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র। এতে দৃশ্যত মনে হয়েছিল নতুন এই দেশটি গন্তব্যে যেতে ব্যর্থ হবে। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এই দেশটিকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলেন। সংগ্রামরত দেশের জন্য ইউনিসেফের ত্রাণ কর্মে অর্থ যোগানের জন্য প্রচেষ্টা চালান জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর। এই মাসে বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন যে দেশে গত এক বছরে মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি বা জিডিপি বৃদ্ধি পেয়েছে শতকরা 9 ভাগ। তা বেড়ে দাঁড়িয়েছে $2227। পক্ষান্তরে পাকিস্তানে মাথাপিছু জাতীয় আয় $1543। 1971 সালে বাংলাদেশের তুলনায় শতকরা 70 ভাগ ধনী ছিল পাকিস্তান, আর আজ পাকিস্তানের চেয়ে শতকরা 45 ভাগ ধনী বাংলাদেশ। একজন পাকিস্তানি অর্থনীতিবিদ বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাদেরকে 2030 সালে বাংলাদেশের কাছ থেকে সাহায্য চাইতে হতে পারে। ভারত সবসময় আস্থাশীল যে তারাই দক্ষিণ এশিয়ার একমাত্র অর্থনীতির দেশ, কিন্তু তারা এখন সত্যের কাছে ঝাঁকুনি খেয়েছে, কারণ ভারতও মাথাপিছু আয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে গরিব। ভারতে 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় $1947। মিহির শর্মা আরও লিখেছেন, ভারত বাংলাদেশের সফলতা মেনে নিবে এটা আশা করে আপনি নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না। ভারতের ডানপন্থী ব্যক্তিরা এটা নিয়ে আশ্বস্ত যে বাংলাদেশ খুব অসহায়, কারণ বাংলাদেশের অবৈধ অভিবাসীরা বিস্তার ঘটেছে সীমান্তে। কিন্তু বাস্তবতা হলো ভারতের জাতীয়তাবাদী রাজনীতিকরা বাংলাদেশিদের বিরুদ্ধে উইপোকা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু হতাশায় থাকা ভারতের অনেক রাজ্যের চেয়ে বাংলাদেশ অনেক ধনী। বিষয়টা এমন যেন কানাডা অবৈধ অভিবাসী নিয়ে মিসিসিপি বিরক্ত হয়ে পড়েছে। সম্ভবত এতেই ব্যাখ্যা করা হয়েছে যে জিডিপির সংখ্যা ঘোষণার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ আর প্রত্যাখ্যান বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশি মিডিয়া বিষয়টি নিয়ে তুলনা করেছে খুবই কম। এটা আসে আত্মনির্ভরশীলতা থেকে, যা আসে ক্রমাগত বৃদ্ধি থেকে। বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 3টি স্তম্ভের ওপর, তা হলো রপ্তানি, সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক দূরদর্শিতা। 2011 থেকে 19 সাল পর্যন্ত প্রতি বছরে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা 8.6 ভাগ। এক্ষেত্রে বিশ্বে গড় ছিল শতকরা 0.4। বাংলাদেশে এই সফলতার বড় অংশ এসেছে দেশের উৎপাদন খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতে নিরলস দৃষ্টি দেওয়ার ফলে। এতে তারা তুলনামূলক বেশি সুবিধা পেয়েছে। ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের মতো না হয়ে শ্রমশক্তিতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত ও পাকিস্তানের নারীদের এই খাতে অংশগ্রহণ কমেছে। বাংলাদেশ তার জনগণের ঋণ টু জিডিপির অনুপাত শতকরা 30 ভাগ থেকে 40 ভাগের মধ্যে ধরে রেখেছে। ভারত ও পাকিস্তানের উভয় দেশই করোনার ভিতর দিয়ে চলছে এবং তারা জিডিপির তুলনায় জনগণের ঋণ শতকরা 90 ভাগের কাছাকাছি নিয়ে গেছে। আর্থিক সংযম বাংলাদেশের বেসরকারি খাতকে ঋণ নীতি এবং বিনিয়োগে আস্থা সৃষ্টি করেছে। বাংলাদেশের সফলতায় না নিজস্ব সমস্যাগুলোকে সামনে নিয়ে আসে। এক্ষেত্রে একটি বিষয় হলো বিভিন্ন কৌশলে যেসব দেশে বাংলাদেশ রপ্তানি করে তাদের কাছ থেকে রপ্তানি খাতে সুবিধা পায়। এর ফলে অর্থনীতিতে উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। যেমন যুক্তরাষ্ট্রের জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স বা জিএসপি। এই গ্রুপগুলো শুধু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জন্য উন্মুক্ত। অর্থনৈতিক পরিপক্কতার কারণে এই দেশটির তুলনামূলক অ্যাডভান্টেজও পরিবর্তন হবে। ভিয়েতনাম ও অন্যান্যদের মতো তারাও এখন গার্মেন্টস রপ্তানি থেকে উচ্চমূল্যের পণ্য রপ্তানির দিকে ঘুরে দাঁড়াবে। এই পট পরিবর্তন হবে বাংলাদেশের পরীক্ষা, যা অন্য দেশগুলোর মতো। আগামী 1 দশকের জন্য একটি কৌশল প্রণয়ন করা প্রয়োজন সরকারের। তাদের দৃষ্টি দিতে হবে বৈশ্বিক একত্রীকরণের নতুন ধরনের দিকে এবং অর্থনীতির অব্যাহত রূপান্তরের দিকে। এক্ষেত্রে সবচেয়ে স্মার্ট বিষয় হবে মুক্ত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্য বিশ্বের বাজারের সুবিধা আদায় করা। বাংলাদেশি কর্মকর্তাদের মতে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সঙ্গে এফটিএ নিয়ে কাজ শুরু হয়ে গেছে, তবে এখনও অনেক কিছু করার বাকি। আরও একবার বলতে হচ্ছে ভিয়েতনামের বিপক্ষে দাঁড়াতে হবে বাংলাদেশকে। ভিয়েতনাম শুধু চীন কেন্দ্রিক রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের অংশই নয়, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের সফলতা অর্জনকারী নয়। একই সঙ্গে তারা 2019 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এফটিএ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের বাণিজ্যের শর্তগুলো পরিবর্তন সহজ করতে হবে। এজন্য এখনই এই বিষয়ে কাজ শুরু করা উচিত। বিশেষ করে ঢাকাকে তার সমঝোতার সক্ষমতা বাড়াতে হবে। এমনকি তাদের বাণিজ্য মন্ত্রণালয়ে আত্মনিবেদিত বাণিজ্যিক মধ্যস্থতাকারীও নেই। তা সত্ত্বেও গত 50টি বছর দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাজি ধরা কতটা বোকামি।
1971 সালে দূরে হলেও সফলতা দেখা হয়েছিল। বর্তমানে দেশের জনসংখ্যা কমপক্ষে 16 কোটি। ভ্যাটিকান সিটির চেয়ে অধিক ঘনত্বপূর্ণ একটি উর্বর বদ্বীপে বসবাস করছেন তারা। দৃশ্যত একে এখন দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিস্ময়কর সফলতার এক গন্তব্য হিসেবে।